This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যুতে রণক্ষেত্র করণদিঘির রাঘবপুর আপনাদেরকে ছবি দেখাবো। পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যুতে রণক্ষেত্র করণদিঘির রাঘবপুর, পুলিশের গাড়ি ভাঙচুর, আহত বেশ কয়েকজন পুলিশ কর্মী। আপনাদের ছবি দেখাই আগে। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই ছবি করণদিঘির রাঘবপুরের ছবি। পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু হয়, তারপরেই রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। ছবি দেখাচ্ছি আমরা, কিন্তু ঠিক কি ঘটেছে বিশ্বরূপ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, আমাদের সহকর্মী। বিশ্বরূপ, কি ঘটেছে? দেখো, যেটা জানা যাচ্ছে একটি 4 চাকা গাড়ির সঙ্গে একটি বাইকের কিন্তু দুর্ঘটনা ঘটে। তারপরে যে 4 চাকা গাড়ির সঙ্গে এই দুর্ঘটনা ঘটে সেই গাড়িটি ভাঙা হয়। পরবর্তীতে পুলিশ আসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, কিন্তু পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে এমনটা অভিযোগ। আমরা কিন্তু ছবিতেও সেটা দেখতে পেয়েছি। প্রাথমিকভাবে যেটা জানা গেছে, যুবকের নাম লালচাঁদ, স্থানীয় কামারতোর এলাকার বাসিন্দা সে। এরপরে উত্তেজিত জনতা, যেটা আমি বললাম, ওই 4 চাকা গাড়িতে ভাঙচুর চালায় এবং পুলিশের গাড়িও ভাঙচুর চলছে। এখনো পর্যন্ত ওখানে কিন্তু উত্তেজনা রয়েছে। সঙ্গে থাকো, ছবি দেখাই একবার, তোমার কাছে আবার আসবো। আপনাদেরকে এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি দেখুন, জনতা রোষ আছড়ে পড়েছে পুলিশের ওপরে। বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই ছবি করণদিঘির রাঘবপুরের ছবি। পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়, তারপরই রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের ওপর হামলা করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি দেখুন, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এখনো পর্যন্ত যে খবর পেয়েছি তাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী তারা আহত হয়েছেন। এই ছবি করণদিঘির রাঘবপুরের ছবি। বিশ্বরূপের কাছে আবারও যাবো। বিশ্বরূপ, তুমি যে কথা বলছিলে, কি পরিস্থিতি এখন? দেখো, পরিস্থিতি কিন্তু এখনো উত্তপ্ত রয়েছে। যদিও ঘটনাস্থলে করণদিঘি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী সেখানে রয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। দেখো, এদিকে কিন্তু সংবাদ মাধ্যমকেও এই জনগণের পক্ষ থেকে, যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছিল তাদের পক্ষ থেকে কিন্তু বাধা দেওয়া হয়। তাই স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে যে পুলিশের গাড়ি যখন ভাঙচুর করা হয়েছে, বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, যেখানে পুলিশ সুরক্ষিত নয় সেখানে তো আমরা সংবাদ মাধ্যম, সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত থাকবো? কেন পথ দুর্ঘটনা হয়েছে কিন্তু পুলিশের গাড়ি ভাঙচুর কারণটা কি? একদম, দেখো, এটাও কিন্তু আমরা জানতে পেরেছি যে বিভিন্ন সময় ওই এলাকায় একটা ডাম্পারের কিন্তু দৌরাত্ম্য হয় এবং বিভিন্ন সময় ডাম্পারের ধাক্কায় অনেকে গুরুতরভাবেও আহত হয়েছে। বারবার প্রশাসনকে এটা বলা হয়েছে, কিন্তু প্রশাসন কোনো কর্ণপাত করেনি, যার ফলে আজকে একজন মানুষকে ওই রাস্তায়, যদিও এটা ছোট গাড়ির সঙ্গে দুর্ঘটনা, কিন্তু একজনকে মারা যেতে হলো, প্রাণ হারাতে হলো। এই রাগটাই কিন্তু পুলিশের উপরে সাধারণ মানুষের ছিল এবং পুলিশের গাড়ি আসতেই সেই গাড়ি ভাঙচুর চালায় বলে অভিযোগ। দেখুন, গতকাল আমরা কলকাতার একটা ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম। কলকাতার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়েছেন। আজকে কার্যত একই ছবি শিলিগুড়িতে, সেখানেও ডিজিটাল অ্যারেস্ট শিকার হয়ে সর্বস্ব খুইয়েছেন একজন বৃদ্ধ। পেহেলগাঁও কাণ্ডে যুক্ত অভিযোগ করে এনআইএ তদন্তের নামে ফোন করা হয়, ডিজিটাল অ্যারেস্টের নামে করে রাখা হয় ঘরবন্দি, পাঠানো হয় ভুয়ো সিজার মেমো সহ নানান নথি। 2 দফায় প্রায় 37.5 লক্ষ টাকা দিয়ে তারপরে মুক্তি। দাবি কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মী মনোজ সেন শর্মার। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের। তদন্তে নেমে অন্ধ্রপ্রদেশ থেকে একজনকে গ্রেফতার করে পুলিশ। 1,80,000 টাকা উদ্ধার হলেও বাকি টাকা এখনো পর্যন্ত মেলেনি। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী প্রসেনজিৎ। এই মনোজ সেন শর্মা, তিনি তো সরকারি চাকরি করতেন, তিনি শহরের মানুষ, সবকিছু জানা সত্ত্বেও কিভাবে এই ফাঁদে পড়লেন? দেখো, মধ্যবিত্ত সাধারণ মানুষ যারা থানা, পুলিশ, বিশেষ করে দেশদ্রোহিতার মামলা, এই জায়গাগুলো সাধারণ মানুষ ভয় পান এবং এটাই কিন্তু এই ধরনের অ্যারেস্টের মাধ্যমে প্রতারণা করার একমাত্র ইউএসপি। এক্ষেত্রেও যিনি প্রতারিত তিনি বলছেন যে তিনি সরকারের উচ্চ পদে দিল্লিতে দীর্ঘদিন কাজ করেছেন, রিটায়ারমেন্টের পর যাবতীয় সঞ্চয় নিয়ে নিজের বাড়িতে এসে সেটেল হয়েছেন। কখনো এটিএস পুনের নাম করে, কখনো পেহেলগাঁও থানার নাম করে, কখনো এনআইএর নাম করে তার কাছে এত ফোন এসেছে তিনি ট্রমাটাইজড হয়েছেন।
তারপর তার কাছে ডিজিটাল অ্যারেস্ট মেমো পাঠানো হয়েছে, বলা হয়েছে আপনার যা কিছু সহায় সম্পত্তি ডিক্লেয়ার করুন, অবিলম্বে জমা রাখুন। তিনি বারবার বলার চেষ্টা করেন যে আমরা সাধারণ মানুষ, এসবের মধ্যে আমরা জড়িত নই, আমরা সেনাবাহিনীর কোনো তথ্য সন্ত্রাসবাদীদের কাছে দেইনি। তখন উল্টো প্রান্ত থেকে বলা হচ্ছে যে আপনি যদি কিছুই না করে থাকেন আপনি সসম্মানে মুক্তি পাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপাতত আপনার যাবতীয় ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি বলুন এবং সেগুলো গভর্নমেন্টের কাছে সারেন্ডার করুন বলেই একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে আপনি ডিজিটাল অ্যারেস্ট এই সময়কালে যতক্ষণ না আপনি অ্যারেস্ট থেকে মুক্তি পাচ্ছেন কাউকে ফোন করবেন না, বাইরে কোথাও যাবেন না, এবং এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে মানসিকভাবে লোকজন বিপর্যস্ত হচ্ছেন এবং ওই যে কাগজপত্র ডিজিটাল অ্যারেস্টের নথি যেখানে বিভিন্ন থানার নাম, কোথাও এনআই এর নাম, কোথাও সিবিআই এর নাম, তাতে মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং এক্ষেত্রে ইনিও সঙ্গে থেকে আসবো তোমার কাছে। প্রসেনজিৎ যে কথা বলছিল, গতকাল কলকাতার একটা ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রথমে তার কাছে একটি ফোন আসে, ফোনে পরিচয় দেওয়া হয় পুলিশ, তারপরে তার কাছে আরেকটি ফোন আসে, ফোনে পরিচয় দেওয়া হয় যে সিবিআই আধিকারিক, তারপরে আবার একটি ফোন আসে, সেখানে বলা হয় যে আমরা একটা এজলাস বসাচ্ছি, সেখানে একজন বিচারপতি রয়েছেন। পরপর তিনটে ফোন আসে, তারপরে বিভ্রান্ত হয়ে যান, বেশ কয়েকদিন তিনি গৃহবন্দী ছিলেন। আজকের শিলিগুড়ির ভদ্রলোক কি বলছেন শোনাই। বলো, আমি পাহেলগাঁও পুলিশ স্টেশন থেকে পুলিশ ইন্সপেক্টর পরিচয় দিয়ে সে ফোন করে বলো যে এরকম এরকম আপনার একটা অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে, যে আমি সে ডিফেন্সের কিছু ডকুমেন্টস আসিফ ইকবাল বলে কোনো একটা লোককে দিয়ে দিয়েছি এবং তদন্ত ওরা আমার নামে তদন্ত সে নাম উঠিয়েছে। আমি ডিনাই করেছি, ডিনাই করার পর বললো না আপনি ডিনাই করতে হবে না, এটা তো হয়েছে, কেস তো হবেই আপনার নামে, আর একজন বাঙালিকে দিচ্ছি যাতে আপনার কথা বলতে সুবিধা হয়। তো একজন দেবাশিস ঘোষ নাম দিয়ে বললো যে আমি এনআইএর বিষয়ে দিয়ে আপনি ইয়ের থেকে বাঁচতে চান তাহলে আপনার যে ব্যাংকের যে টাকা আছে সেই টাকা আপনি আমাদের কাছে করুন, সেন্ট্রাল গভর্নমেন্টের এসে সারেন্ডার করুন। যদি ইনভেস্টিগেশন করে দেখা যায় যে আপনার টাকাটা সত্যিকারের আপনার উপার্জনের টাকা, আপনার কোনো রকম ইস্যু নেই, ছেড়ে দেওয়া হবে। আপনাকে কি অ্যারেস্ট করা হলো, মানে ডিজিটাল অ্যারেস্ট মেমো পাঠানো হলো? হ্যাঁ, ডিজিটাল ম্যারেজ পাঠিয়েছে, আমার সিজার অ্যাসেট সেগুলো পাঠিয়েছে, টমাটো টেস্ট করিয়েছে। আপনি কারোর সাথে কিন্তু যোগাযোগ করবেন তাহলে কিন্তু সাথে সাথে আরও বিপদে পড়তে পারে। কিন্তু নার্ভাস ছিলাম, আমার মাথায় কোনো রকম ইস্যু করছিল না, কাজ করছিল না বলে ভয় পেয়ে আমি সেই টাকাটা তখন পাঠিয়ে দিই। পাঠাবার পর খানিকক্ষণ পরই, আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা পরই ওরা আমাকে ওখান থেকে পাঠিয়ে দিই যে আপনার টাকাগুলো সব ভেরিফিকেশন হয়ে গেছে, সব ঠিক আছে, আপনাকে যথাসময় সে টাকা ফেরত পাঠানো হবে। এবং আপনি ক্লিন চিট পেলেন? আমি ক্লিন চিট পেলাম। তখনই আমার সন্দেহ হলো, মাইন্ড স্ট্রাইক করলো যে টাকাটা যাওয়ার সাথে সাথে কী করে সেটা ভেরিফাই হয়ে যায় এবং আমাকে ক্লিন চিট দিয়ে দিল যে আপনার কোনো ইস্যু নেই, যথাসময় টাকা পেয়ে যাবেন। আমি সাথে সাথে ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে বলি যে এরকম তো মনে হচ্ছে এটা ফ্রড হয়েছে। বলে আমাদের তো কিছু কারণে টাকা তো আমরা অনলাইন চলে গেছে, আজকাল তো সময় লাগে না। এটা কি ওই অবসরের টাকা? হ্যাঁ, অবসরের টাকা, সারা জীবনের সঞ্চয়, ধীরে ধীরে যা মিশে হয়। আপনাদেরকে আবারও দুটো ছবি একসঙ্গে দেখাই। গতকাল কলকাতার ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। কলকাতায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তিনিও কয়েক লক্ষ টাকা খুইয়েছিলেন এই প্রতারকদের পাতা ফাঁদে পা দিয়ে। কার্যত একই ছবি শিলিগুড়িতেও, সেখানেও একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, তিনিও এই ট্র্যাপে পা দিয়েছেন। দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। সাইবার এক্সপার্ট সাম্যজিৎ মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সাম্যজিৎ বাবু, শুভজিৎ রয়েছে। সাম্যজিৎ বাবু, আবারও বলছি, একটা করে ঘটনা ঘটে, আমরা গণমাধ্যম খবর করি, আপনারা এক্সপার্ট যারা আছেন সাধারণ মানুষকে সাবধান করে দেন, তারপরেও দেখছি সাধারণ মানুষ কিন্তু এই ট্র্যাপে পাটা দিয়ে ফেলছেন। তাহলে কি কোথাও গিয়ে প্রতারকরা তারাও এই জিনিসগুলো দেখে শুনে নতুন নতুন করে ফাঁদ পাচ্ছে? বিষয়টা হচ্ছে এরা এমন এমন মানুষকে পাকড়াও করছে যারা এখন এই সোশ্যাল মিডিয়া বা আমরা যেসব মাধ্যম দিয়ে মানুষকে জানাচ্ছি, যা প্রতিনিয়ত বা আমরা যেভাবে আমাদের মানুষকে সতর্ক করছি, তারা সেগুলো সতর্কতা শুনে সেইটাকে সিরিয়াস ভাবে নিচ্ছেন না। বয়স্ক মানুষরা যারা রয়েছেন তারা টেকনিক্যাল বিষয়গুলোকে অতটা অব্যাহত নয়, এবং যারা এই ডিজিটাল বিষয়টাকে পুলিশটাকে এত সিরিয়াসলি নিয়ে নিচ্ছেন, তারা মনে করছেন এই ডিজিটালি তারা হয়তো এখন এইভাবে এই অনলাইন যুগে হয়তো অনলাইন ভাবে এইভাবেই মানুষকে
এইভাবে অ্যারেস্ট করা হয় বা এইভাবে মানুষের সাথে কেস চলে, অনেক অনেক জায়গায় তো কোর্টও বসিয়ে দেয় সামনে। তো এই বিষয়গুলো তারা বিশ্বাস করে। মেন বিষয় হলো এইসব প্রতারকদের বিশ্বাস করলেই প্রবলেম। অনলাইনে কোনো কিছু হওয়া সম্ভব না। একটা মানুষের যদি আন্ডারে কোনো কেস থাকে বা তিনি কোনো কাণ্ডের সাথে যদি জড়িত থাকে, তার বাড়িতে নোটিশ আসবে, ঠিক। তাকে পর্যাপ্ত পরিমাণ যে ধরনের আইনিগত ব্যবস্থা নিতে হয় সেইভাবে ব্যবস্থাগুলো হবে। সেটা কাউকে একটা ফোন বা একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল বা নর্মাল একটা কলের মাধ্যমে ঠিক। হওয়া সম্ভব নয়। হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক, যে বুঝতে কোনো পেরেছি। আবারও বলছি অসংখ্য ধন্যবাদ সাম্যজিৎ বাবু। আবারও বলছি এক্সপার্টরা তারা বারংবার বলছেন, কয়েকদিন আগে স্বয়ং দেশের প্রধানমন্ত্রী তিনিও বলেছেন আমজনতার উদ্দেশ্যে যে ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, আপনারা সাবধান হন। কি বলেছিলেন শুনুন। डिजिटल अरेस्ट जैसी कोई व्यवस्था कानून में नहीं है। ये सिर्फ फ्रॉड है, फरेब है, झूठ है, बदमाशों का गिरोह है। और जो लोग ऐसा कर रहे हैं वो समाज के दुश्मन है। डिजिटल अरेस्ट के नाम पर जो फरेब चल रहा है उससे निपटने के लिए तमाम जांच एजेंसियां राज्य सरकारों के साथ मिलकर काम कर रही है। इन एजेंसियों में तालमेल बनाने के लिए नेशनल साइबर कोऑर्डिनेशन सेंटर की स्थापना की गई है।